জাভা স্ট্যাটিক স্ট্যাটিক কিওয়ার্ড মানে স্ট্যাটিক মানে কি বলুন তো? স্ট্যাটিক হ্যাঁ পরিসংখ্যান স্ট্যাটিক স্ট্যাটিক মানে ঠিক আছে, মানে ওই টাইপের কিছু, বাট হচ্ছে আপনি যদি স্ট্যাটিক হচ্ছে জিনিসটা এরকম হয় যে স্থায়িত্ব বা হচ্ছে স্থিতিশীল, এরকম কিন্তু বোঝায় স্ট্যাটিক মানে দুইটাই বোঝায়। হ্যাঁ, তো the static variable can be used to refer the common property of an object। এখন দেখেন আপনি একটা যদি হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করেন তো অবজেক্টের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে সেই ভেরিয়েবলের ভ্যালুটা মানে আমরা ধরেন একটা ভেরিয়েবল আমরা স্ট্যাটিক কিওয়ার্ড তার আগে দিলাম, ধরেন হচ্ছে নেম হচ্ছে একটা ভেরিয়েবল, নেমের আগে স্ট্যাটিক যদি ইউজ করি, স্ট্যাটিক নেম ইকুয়াল ধরেন আপনার নাম কি ফাতেমা, যদি ওই ফাতেমা নামটা দেন মানে তাহলে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন হলো কি ফাতেমা, রাইট? তো এই যে ফাতেমা ভ্যালুটা ক্রিয়েট হলো, আমি পরে যখন এই যে আপনার ভেরিয়েবল যেটা নেম নামের ভেরিয়েবলটা ইউজ করব পরে যে কোনো জায়গায়, আমি আপনার যে ভ্যালুটা অ্যাসাইন করছি এই ভ্যালুটা আপনার ওই ভেরিয়েবলের মধ্যে একটা স্থায়ী মানে ইয়াতে আমি অ্যাসাইন করে দিছি যে এই যে নেম নামের যে ভেরিয়েবলটা এটা স্ট্যাটিক ভ্যালু থাকবে হচ্ছে যে আপনার ফাতেমা, মানে এই ভ্যালুটাই মানে সবসময় কাজ করবে। না আমি যদি কখনো ইয়া থেকে কল করি এই যে অ্যাট্রিবিউট বা ভেরিয়েবলটা, তখন সে এই ভ্যালুটাই দিবে। বেসিক্যালি হচ্ছে এটা মেইন কথা। তো আমরা দেখি যে টোটাল জিনিসটা আসলে কি। তো the static variable can be used to refer to the common property of all objects which is not unique for each object. For example, the company name of employees, college name of students, etc. তাহলে আমরা এটা কোথায় ইউজ করতে পারি বলেন তো? which is not মানে ভেরিয়েবল অথবা মেথড স্ট্যাটিক হইতে পারে, মানে ভেরিয়েবল এন্ড মেথডও হইতে পারে। ফাংশনের আগেও আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে পারি, কিন্তু এর কাজটা কি রকম যে আপনি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবেন যেটা হচ্ছে হুইচ ইজ নট ইউনিক ফর ইচ অবজেক্ট, যেটা সব অবজেক্টের জন্য ইউনিক না, সেখানে শুধু আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে? The static variable gets memory only once in the class area in the time of class loading। তার মানে কি the static variable gets memory only once, শুধু একবার মেমোরিটার মধ্যে সে যে আমি ফাতেমা নামের যে নামটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করলাম সে শুধু একবারই সেই মেমোরিতে স্পেসটা জায়গাটা কি দখল করে নিল, ঠিক আছে? তো এট দ্য ক্লাস টাইম অফ লোডিং, যখন আপনি ক্লাসটা ক্রিয়েট করেন তখন, তো ইট মেক্স ইওর প্রোগ্রাম মেমোরি এফিশিয়েন্ট, ইট সেভস মেমোরি। তাহলে এই যে আমি ভ্যালুটা দিছি স্ট্যাটিক নেম, তাহলে নেম আপনারা তো অলরেডি জানেন যে ভেরিয়েবলগুলো কোথায় সেভ হয়, আমাদের যে মেমোরি আছে ইয়াতে, সেই মেমোরিতে গিয়ে একটা স্পেসে আমাদের এই ভেরিয়েবলের অ্যাট্রিবিউটগুলো সেভ হয় নাকি? তো ওই জন্য আমরা যে বললাম না যে প্রত্যেকটা ডাটা টাইপের এক একটা স্পেস কাউন্ট করে বা এত বিটের গ্রহণ করে, তাহলে ওই বিটের মেমোরি আপনার স্পেসটা সে ধরে নেয়। তাহলে এই যে আপনার ইন জাভা স্ট্যাটিক প্রপার্টি ইজ শেয়ার টু অল অবজেক্টস এন্ড আপনার এটা হচ্ছে মেমোরিতে বেসিক্যালি সেভ হয়। এন্ড দা স্ট্যাটিক ক্যান বি ভেরিয়েবল আর মেথড। তাহলে স্ট্যাটিক কি কি কোন কোন জিনিসের আগে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে পারবো, ভেরিয়েবলের আগে স্ট্যাটিক ইউজ করতে পারবো আর মেথডের আগে ইউজ করতে পারবো, শুধু এই দুইটার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা এইখানে দেখেন তো যে স্ট্যাটিক আমরা কোথায় ইউজ করছি, কোথায় কোথায়, এই যে আমাদের যে সিম্পল জাভা প্রোগ্রামটা আছে এখানে ক্লাসের নাম কি বলেন? ক্লাসের নাম কি? স্টুডেন্ট ক্লাস। তো স্টুডেন্ট ক্লাসে কয়টা ভেরিয়েবল আছে? তিনটা ভেরিয়েবল, ইন্টিজার আইডি, স্ট্রিং নেম আর স্ট্যাটিক স্ট্রিং ইউনিভার্সিটি। তার মানে স্ট্যাটিক স্ট্রিং ইউনিভার্সিটিটা ভেরিয়েবল নাকি? ভেরিয়েবলের আপনার ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিছি, ভেরিয়েবল অ্যাসাইন করছি ইউআই, যে ভেরিয়েবলটা স্ট্যাটিক। স্ট্যাটিক স্ট্যাটিকের যে কাজটা আমরা করি, স্ট্যাটিকের কাজটা কি হয় বলেন তো? আমি যতক্ষণ ডিসকাস করলাম স্ট্যাটিকের কাজটা কি, মানে স্ট্যাটিক যে আমি কিওয়ার্ডে রাখতে একটা কিওয়ার্ড, হ্যাঁ, তো এই কিওয়ার্ডটার কাজ কি আমি এতক্ষণ বললাম, এটাই বললাম। আচ্ছা, একটু পরে আসছে। তো স্ট্যাটিক কিওয়ার্ডটার কাজ হচ্ছে আমি যে ভ্যালুটা এখানে অ্যাসাইন করছি, তো এই ভ্যালুটা সে এই মেমোরিতে সেভ করে নিছে। স্ট্যাটিক মানে হচ্ছে যে স্থায়ী, মানে ওই ভ্যালুটা স্থায়ী এই ভেরিয়েবলের আন্ডারে, ইউনিভার্সিটি ভেরিয়েবলের আন্ডারে ইউআইও আমি একদম ইনিশিয়ালাইজ করে দিছি যে এই ভ্যালুটাই থাকবে। আমি যখন এদিক থেকে কল করব তখন আমাকে আর এখান থেকে ভ্যালুটা ডিক্লেয়ার করে দেয়া লাগবে না, আমি জাস্ট হচ্ছে এই দুটো ভ্যালু জাস্ট বলে কল করব আর সে সবসময় ইউআইও ধরে নেবে। দেখেন জিনিসটা আমরা এই টোটাল ক্লাসটা এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে আমরা একদম কনফার্ম হয়ে যাব যে স্ট্যাটিকের কাজ। এখন দেখেন কনস্ট্রাক্টর, এটা যে কনস্ট্রাক্টর, এটা নিয়ে কারো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে বলেন যে এই যে এটা একটা কনস্ট্রাক্টর এই লাইনে আমরা ক্রিয়েট করছি, এটা নিয়ে কারো সন্দেহ আছে? অলরেডি কনস্ট্রাক্টর আমাদের ডান হয়ে গেছে, ঠিক আছে? তো এখন this ডট id ইকুয়াল id, এখন this এর কি কাজ? this এর কাজ আমরা আগে দেখছি, this কিওয়ার্ডের কাজ কি? অটোমেটিক আমাদের টাইপটাকে সে ইনিশিয়ালাইজ করে নেয়, ঠিক আছে? আমাদের এখানে দেখেন আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপ, আমরা এত কিছু আমাদের দেখানোর দরকার নেই, আমরা জাস্ট দিস
this.id কল করব, সে এখন যে টাইপই হোক সেটা সে ধরে নিব ওই টাইপের ইকুয়াল আইডি, তারপর স্ট্রিং। এখন আবার এখানে আবার ঝামেলা লাগবে স্ট্রিং, ধরেন আপনার ভেরিয়েবল 100টা আছে, তাহলে প্রত্যেকটা বারবার এরকম মনে রাখাটা ঝামেলা। জাস্ট আমরা this.this. কল করব, ঝামেলা শেষ। তাহলে this.name ইকুয়াল নেম, ঠিক আছে। তারপর এখন আমাদের আসতেছি মেথডে। এখানে মেথড আছে ভয়েড শো, জাস্ট একটা শো করছে ভয়েড। সে কি করছে, system.out.println id name and university, জাস্ট id name and university কে প্রিন্ট করছে, রাইট। এখন আমাদের কোথায় এটার নাম কি, এটা আমাদের কি, হ্যাঁ মেইন ফাংশন, রাইট। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো এখন এই লাইনে কি কাজ হচ্ছে দাঁড়ান, আমি যাকে বলবো সে বলবে। এই পিছনে আপনি এই লাইনে কি কাজ হচ্ছে বলেন, দেখেন লাইনটাতে কি কাজ হচ্ছে। কালকে আপনারা এটা কথাই শিখাইলাম, কালকে ছিলেন না, কাকে শিখাইছি ও, আচ্ছা আমি জবে শিখেছি। আচ্ছা এখন আপনি তাহলে বলেন, ছিলেন না তো আপনাদের মনে করতেছি। ধরেন এখানে কি কাজ হচ্ছে এই লাইনে, স্যার কোন স্টুডেন্টের স্যার নাম আছে, কোন স্টুডেন্টের নাম আছে, এই লাইনে কি কাজ হচ্ছে এটা বলেন, এই লাইনের কাজটা কি আপনি বলেন, এই লাইনে কি কাজ হচ্ছে। স্যার আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, কিসের অবজেক্ট ক্রিয়েট করছেন, স্টুডেন্টের স্টুডেন্ট ক্লাসের নাকি, স্টুডেন্ট ক্লাসটাই যে এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস। এটা হচ্ছে কালকে আপনারা ভালো করে বুঝাই দিলাম, তারপরে পারবেন না এরকম কথা। তো স্টুডেন্ট এ, তাহলে অবজেক্টের নাম কি, স্টুডেন্ট এর অবজেক্টের নাম না স্যার এ, শুধু এ হচ্ছে অবজেক্টের নাম। তাহলে এ ইকুয়াল নিউ স্টুডেন্ট, এই যে 101 আর রহিম। দেখেন আমি এখানে যখন প্রিন্ট আমি যখন এখানে ভ্যালুটা অ্যাসাইন করলাম 101 আর রহিম, তার মানে আমি স্টুডেন্ট এ হচ্ছে একটা অবজেক্ট, সেইটার জন্য আমি তার হচ্ছে আইডিটার নেমটা আমি ডিফাইন করে দিলাম। কিন্তু দেখেন তার কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইউনিভার্সিটি, কিন্তু ইউনিভার্সিটি অলরেডি এখানে ইউআইইউ করা আছে। এখন আমি যখন আরেকটা বানাচ্ছি, ধরেন আমি বি এর একটা অবজেক্ট বানাইলাম, সেইটারও আমি বলে দিচ্ছি 102 করিম, ঠিক আছে। 102 করিম এটা কিন্তু আলাদা, দুইটা এটা কিন্তু আলাদা অবজেক্ট, এটা আলাদা অবজেক্ট, তাহলে দুইটা আলাদা আলাদা অবজেক্ট। কিন্তু দেখেন এখানে আমি ইউনিভার্সিটিটা ডিফাইন করে দেইনি, কারণ এখানে একবারই আমি ডিফাইন করে দিছি। এখন যতগুলা স্টুডেন্ট হচ্ছে আমি এখানে স্টুডেন্ট ক্লাসের আন্ডারে যতগুলা আমি হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েট করব, সবগুলাতেই যে স্ট্যাটিক ভেরিয়েবল আমার কি ধরা আছে, ইউনিভার্সিটি হচ্ছে ইউআইইউ, তাহলে সবগুলাতেই সে ইউআইইউ অটোমেটিক ধরে নেবে। তাহলে স্ট্যাটিকের কাজটা বুঝতে পারছেন, আমাদেরকে আর বারবার ইনিশিয়ালাইজ করতে হবে না ভ্যালুটা, অবজেক্টের ভ্যালুটা আমাদেরকে বারবার ডিফাইন করা লাগবে না, যে অবজেক্টের ভ্যালুটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের জন্য আলাদা আলাদা হবে। একবার যদি আপনি এটা কি স্ট্যাটিক বলে দেন, সাপোজ আপনি যদি এখানে স্ট্যাটিক হচ্ছে নেমটাকে স্ট্যাটিক করতেন, তাহলে এই যে এখানে আমার নেমটা কিন্তু বারবার দেয়া লাগতো না। সাপোজ এখানে যদি নেম থাকতো একজনের, ওই নেমটাই বারবার হইতো। কিন্তু বেসিক্যালি আমরা নেম তো কখনো নেম আর আইডিটা সেম রাখি না, মানে এটা হচ্ছে আলাদা রাখি। বাট আমাদের যে জিনিসটা হচ্ছে ইউনিক না, সাপোজ আমাদের ধরেন নেম আর আইডি কিন্তু বেসিক্যালি আইডি গুলো, আপনাদের ভার্সিটিতে আইডি গুলো কি কারোর সাথে কারো মিলে না, কখনোই মিলবে না। আইডি সবসময় আলাদা, নেমও মিলতে পারে, একই নেমের হচ্ছে কয়েকজন থাকতে পারে, কিন্তু হচ্ছে যেমন ভার্সিটি যদি আমি ধরি, চিন্তা করি আপনাদের ইউনিভার্সিটি নেম সবারই সেম, তাই না, সবারই ডিপার্টমেন্ট সেম, তাহলে সবারই ডিপার্টমেন্ট সেম, সবারই নেম সেম, তাহলে এই জিনিসগুলোকে আমরা স্ট্যাটিক রাখতে পারি, এটা স্ট্যাটিক রাখতে পারি, রাইট। তাহলে আমরা কোথায় কোথায় স্ট্যাটিক ইউজ করতে পারি, এটা আমরা ইমপ্লিমেন্ট করতে করতে বুঝতে পারবো। রহিমেন কইছে ওইটা আবার এ ডট শো ওইখানে দিতে পারি না স্যার, ওই ভিতরে কেমন হয়, আমরা তো প্যারামিটার দেই না স্যার, এ ডট শো কি দিব আমরা, এর ভিতরে প্যারামিটার দিয়ে দিন, ওই যে ভিতরে প্যারামিটারে আপনি দিবেন, তো আপনি তো এখানে আমাদের ইয়াতে তো প্যারামিটারাইজ ফাংশন না, ফাংশন কলিং, তাহলে আপনার ফাংশনের মধ্যে সমস্যা আছে বুঝতে, ফাংশন আপনার ক্লিয়ার না। না আমি ভ্যালুটা বসাই দিছি, বুঝছি আমি, ভ্যালুতে এখানে দিয়ে দিছি, আপনি করছি এখানে শো। আচ্ছা এই যে আপনি বলতেছেন এটা এই লাইনে কাজ কি হবে বলেন তো, ওইটা তো ওইটারে কল করবে যে হ্যাঁ এই যে শোতে কল করব, শোর মধ্যে কি করা আছে, আউটডট আইডি নেম ইউনিভার্সিটি, দেখেন তিনটাই কিন্তু এখানে প্রিন্ট করা আছে, কিন্তু ধরা হয়েছে কয়টা, দুইটা ধরা হয়েছে, তাহলে দুইটা তো অলরেডি আমি এখান থেকে নিবার, একটা তো আমার এই যে স্ট্যাটিক বসানোই আছে, তাহলে এটা তো আর অ্যাসাইন করতে হচ্ছে না। আপনি এখন যতগুলো বানান, এখন যদি 1 লক্ষটা বানান অবজেক্ট, 1 লক্ষটা অবজেক্টেরই সেই ইউআইইউ ধরে নেবে, মানে কথার কথা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের কাজ। তাহলে আমার এইটার আউটপুট আর এটার আউটপুট কি কি হবে আপনি বলেন, কে বলবেন, বলেন এই ডট শো আউটপুট কি হবে, 101 রহিম হ্যাঁ। আর হচ্ছে ইউআইইউ, রাইট। আর হচ্ছে ভিডিওটা হচ্ছে বুঝতে পারছি। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের কাজ। তাহলে স্ট্যাটিক ভেরিয়েবলের মেইন কাজটা কি হলো, এখন আমি আপনাদেরকে একটু ভালো করে লিখে দিই, খাতায় লিখে নেন। সেটা হচ্ছে যদি এক্সামে আসে যে স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ কি, স্ট্যাটিক কিওয়ার্ডের দেখি দেখলে তো দিতে হবে, ডেফিনেশন এগুলো
যেটা বুঝছেন এইভাবে দিবেন না তো মানে জাস্ট আপনারা যেটা বুঝতে পারতেছেন যদি সামঞ্জস্য থাকে মানে আপনার কথা আপনি যেটা লিখবেন খাতায় সেটা যদি আমি বুঝতে পারি যে আপনি বুঝে লিখতেছেন তাইলে আপনার জিনিসটা আমি সেটা লিখে দিচ্ছি যে কেন আপনার কি কাজ কি স্ট্যাটিক কিওয়ার্ডটা আপনার হচ্ছে যে যত অবজেক্টগুলো ইনিশিয়ালাইজ হয় মানে আপনার হচ্ছে একটা ক্লাসের আন্ডারে আপনি যদি কোনো ভেরিয়েবল ধরেন আমি লিখে দিচ্ছি any class any variable or method or function name লিখে দিই মেথড লিখলে আপনাদের অনেক সমস্যা হয় নাকি তো ফাংশন if any variable or function use the static keyword used by the static keyword use মানে initialize হ্যাঁ initialize by the static keyword then the object of this class আপনি এটা কোথায় বলতেছেন by the static keyword in a class আগে লিখে দিন এই পর্যন্ত আরেকটু থাকবে সেটা হচ্ছে in a class ঠিক আছে একটু দেখেন আমি আরেকবার বলতেছি if any variable or function initialized by the static keyword in a class কোন ক্লাসের যদি আন্ডারে ভেরিয়েবল অথবা ফাংশন নেম ইনিশিয়ালাইজ করা হয় স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে দেন the object of the class আপনি যতগুলো অবজেক্ট ক্রিয়েট করবেন সেই ক্লাসের আন্ডারে the object under the class will automatically use the variable value ঠিক আছে তো এই যে এই জিনিসটা আমি লিখছি এই কথাটার মানে কি কেউ একজন বলতে পারবেন ফাংশনের ভিতরে কিওয়ার্ডের ক্লাসে থাকে তাহলে হচ্ছে অবজেক্টটা অটোমেটিক হচ্ছে নিয়ে নেবে এটা সেই ভ্যালুটা হচ্ছে আপনার আমরা যদি হচ্ছে সেই ভ্যালুটাকে আমরা বারবার অ্যাসাইন নাও করি তারপরে সেই ভ্যালুটা আমাদের অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে মানে অটোমেটিক্যালি আপনি ওই ভ্যালুটা সে ধরে নেবেন সাপোজ আমি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করে নিই জাস্ট ফার্স্ট একবার করে দিছি তারপর থেকে সে যে ভ্যালুটা পাচ্ছে সেই ভ্যালুটা সে প্রত্যেকবার ধরে নিচ্ছে যে এইটাই হচ্ছে তার ইউনিভার্সিটি নেমের ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে আমার স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ আচ্ছা এখন দেখেন এখানে আমরা এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে যে আচ্ছা এইখানে স্ট্যাটিক কোথায় ইউজ করা হয়েছে একদম একটু দেখেন তো সবাই মেইন ফাংশন মেইন ফাংশনের মধ্যে আমাদের স্ট্যাটিক আমরা মেইন ফাংশনে ইউজ করতে পারি তখন কাজটা কি টাইপের হয় এটা দেখেন so since instance variable gets the memory at the time of the object creation each object will have the copy of the instance variable if it is incremented it won't reflect other objects আচ্ছা এখন জিনিসটা যেটা হইছে স্ট্যাটিক এই কথা বলেন না তো স্ট্যাটিক জিনিসটা দেখেন এটা আমরা কি এইখানে কোন ক্লাস আমাদের কি ক্লাসের নাম কাউন্টারের যে ভেরিয়েবল এটা স্ট্যাটিক না এটা নরমাল ভেরিয়েবল কাউন্টার একটা এটা কি এই লাইনে কি হইছে এটা ফাংশন এটা হচ্ছে কনস্ট্রাক্টর এটা কনস্ট্রাক্টরের আন্ডারে আমরা হচ্ছে লিখছি যে কাউন্ট প্লাস প্লাস আর system.out.println কাউন্ট এখন দেখেন আমরা আপনাদের স্ট্যাটিকটা ইউজ করছি পাবলিক ভয়েড মেইন আমরা জানি সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যেটা জিনিসটা আছে তো আমাদের যদি সেখানে যে জিনিসটা থাকে তো আমরা এখন এটাকে কি করতেছি কাউন্টার a = নিউ কাউন্টার তাহলে এই লাইনে কি হলো এই একটা হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে নিউ কাউন্টার কাউন্টার b = নিউ কাউন্টার কাউন্টার c = নিউ কাউন্টার জাস্ট এখানে কি করা হয়েছে তিনটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এন্ড তার আন্ডারে কাউন্টার হচ্ছে দেখেন যে কনস্ট্রাক্টরটা আছে সেই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি প্রত্যেকবার কল হচ্ছে না প্লাস প্রত্যেকবার কল হচ্ছে এখন কিন্তু প্রত্যেকবার কল হইলে যেটা জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু বেসিক্যালি এটাও স্ট্যাটিক না এটাও স্ট্যাটিক না কিন্তু আমাদের যে কাউন্টার প্লাস প্লাস আপনারা যদি নরমাল চিন্তা করেন যে স্যার এই ফার্স্টে তো 10 টা বের 11 হলো রাইট পরের বার স্যার 12 হওয়ার কথা পরের বার 13 হওয়ার কথা সেই কারণ তো বলতেছে হ্যাঁ রাইট কিন্তু বিষয়টা যেটা ঘটতেছে দেখেন সেটা হচ্ছে যে এইটা বেসিক্যালি যে আমাদের মেইন ফাংশনটা সেটা কিন্তু স্ট্যাটিক এখন আপনি যতবার হচ্ছে কাউন্টারকে কল করতেছেন
সে হচ্ছে ভ্যালুটাকে বাড়াচ্ছে না, সে ফার্স্টে যেটা এই যে ফার্স্টে যে ফাংশনটা ঘটে গেছে সে একবার ইনক্রিমেন্ট করার পর আর ইনক্রিমেন্ট করতেছে না, বিষয়টা হচ্ছে এরকম। তো এই টাইপের জিনিসগুলো যদি আপনাদের আউটপুটে মানে থাকে তো আপনাদের কিন্তু কনফিউজিং করে দিতে পারে। তো আপনারা অ্যানসার দিতে পারেন 11 12 13, মানে নরমালি এটা কিন্তু লিখতেই পারেন আপনারা, কিন্তু বিষয়টা কিন্তু এটা 11 11 11 এইরকম থাকবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে। এটা জাস্ট জানার ক্ষেত্রে রাইট, হ্যাঁ, জাভার ক্ষেত্রে এইটা তো আমরা দেখতেছি। তো জাভার ক্ষেত্রে এটা আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা এরকম। স্ট্যাটিক কিওয়ার্ড আপনারা কি এর আগে শিখছেন কোথাও? সি প্লাস প্লাস এবং সি প্লাস প্লাস আছে আছে স্ট্যাটিক কিওয়ার্ড আছে। এরকম কি করে দেব? আদি তো এই হচ্ছে বিষয়। তো এখন আবার দেখেন, এখন এটা কিন্তু 11 12 13 হবে। তখন কিভাবে হবে? তখন আমাদের এইখানে যদি আমরা স্ট্যাটিকে ক্লাস কাউন্টারের মধ্যে ক্লাস আমরা একটা কাউন্টার 2 নিছি, সেটার মধ্যে আমাদের যে কাউন্টার যে ভ্যালুটা আছে সে কাউন্টার ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা স্ট্যাটিক করে দিছি। এখন স্ট্যাটিক করার পর উইল গেট মেমরি অনলি ওয়ান্স এন্ড রিটেইন ইটস ভ্যালু। তো এখন যখন আমরা এই কাজটা সেম জিনিসটা করতেছি তখন দেখেন তখন কিন্তু আমাদের ভ্যালুটা 11 12 13 হয়ে যাচ্ছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ভেরিয়েবলের আগে যদি স্ট্যাটিক থাকে তাহলে হচ্ছে আমার এটা চেঞ্জ হবে। স্যার ওখানে না জিরো দেওয়া স্যার কাউন্টে। হ্যাঁ, কাউন্টারে তো 0 দেওয়া, 0 ইনিশিয়ালাইজ করে দিল মেমরির মধ্যে, মেমরির মধ্যে 0 ইনিশিয়ালাইজ করা থাকলো। 10 ভ্যালু কোথায়? ওই যে প্রথমে আচ্ছা দাঁড়ান নাম ঠিক বলছে, এটা 10 কোথায় হবে? এটা 10 হবে, সরি এটা 10, এটা 0 না, ঠিক আছে এটা 10 হবে, এটা মিস্টেক। এই যে 10 হবে, ইন্ট কাউন্ট এখানে হচ্ছে 10 হবে, তো ঠিকই দেখছে। তো এইটা হচ্ছে 10, ঠিক আছে? এখন দেখেন, সো 10 যখন হচ্ছে, তো 10 হওয়ার পর আমার এই যে কাউন্ট প্লাস প্লাস প্রত্যেকবার হচ্ছে, তাহলে স্ট্যাটিক ভেরিয়েবল উইল গেট দ্য মেমরি ওয়ান্স ইফ এনি অবজেক্ট চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ভেরিয়েবল ইট উইল রিটেইন ইটস ভ্যালু, ঠিক আছে? তাহলে প্রত্যেকবার যখন এখন আপনার 11 হয়ে গেল, তো 11 হয়ে সে কি করলো, এই যে কাউন্টার 2 যে এই অবজেক্টটা, তো সে এটাকে 11 ধরে নিছে। এখন যখন সে আবার এখানে যাবে তখন সে এটার ভ্যালু ধরে নিবে 11, ঠিক আছে? এখানে সে 11 অটোমেটিক হয়ে যাবে, তো 11 হয়ে এখানে 12 হয়ে যাবে, তো 12 হওয়ার পর সেটাকে 12 দেখাবে। তারপর এখন তার ইয়াতে 12 থাকবে, তারপর আবার সে যখন আবার এখানে যাবে, আপনি যখন আরেকটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে সেটাকে 12 ধরবে, 12 থেকে এখানে আসবে 13। এটা কিন্তু 10, এটা 0 না, এটা 10 হবে, ঠিক আছে? দ্বিতীয়বার ওখানে 11 হলে কিন্তু স্যার যদি ভাঙাই দিতে। কোনটা? এটা দ্বিতীয়বারে 11 ওইখানে 10 হয়ে এই যে 10 আর এই যে এটা প্লাস প্লাস প্রথমবার প্রিন্ট হলো। হ্যাঁ, প্রথমবার রেড হলো, প্রথমবার থেকে 11টা সে এখানে ধরে নিবে, তখন সেটাকে 11 ধরবে। সেটা স্ট্যাটিক দিয়ে হ্যাঁ, মানে প্রথমবার ক্লাস আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টের সময় 11 থাকার পর সে বি অবজেক্টে গিয়ে 11 এটা ধরবে, এটা 11 ধরলে এখানে 12 হচ্ছে, তাহলে তখন সেখানে 12 হয়ে যাবে। তারপর আবার এখানে যখন ফিরে যাবে 12টা থেকে যখন আমি সি করলাম তখন সেখানে 12 ধরবে, 12 ধরলে প্লাস প্লাস হলে তখন সে 13 ধরবে, ঠিক আছে? বিষয়টা এইভাবে করবে। তো এই টাইপের জিনিসগুলো একটু বাসায় গিয়ে আপনারা দেখেন, এই রান করে দেখেন কি অবস্থা হয়, ঠিক আছে? আর এটা 10, এটা কিন্তু হচ্ছে 0 না, এখানে 10 দিয়ে দিন, আমি এটা ঠিক করে দিব এখন। তো এই হচ্ছে আমাদের জাভা। এখন স্ট্যাটিক মেথডটা দেখেন। স্ট্যাটিক মেথডটা হচ্ছে ইফ ইউ অ্যাপ্লাই স্ট্যাটিক কিওয়ার্ড উইথ এনি মেথড ইট ইজ নোন অ্যাজ স্ট্যাটিক মেথড। তাইলে মেথডের আগে যদি আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি তাহলে সেই মেথডটার নাম হবে স্ট্যাটিক মেথড, ঠিক আছে? এখন এই স্ট্যাটিক মেথড বিলংস টু দ্য ক্লাস রাদার দ্যান অবজেক্ট অফ এ ক্লাস। স্ট্যাটিক মেথডস কি হয়, ক্লাসের ভিতরে থাকে রাদার দ্যান অবজেক্ট অফ এ ক্লাস। কোন অবজেক্টের চাইতে আপনাদের হচ্ছে এটা মেথডের ক্লাসের আন্ডারে থাকে বেসিক্যালি মেথডটা। আর এই স্ট্যাটিক মেথড ক্যান বি ইনভোকড উইদাউট দ্য নিড ফর ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তাহলে এই কথাটার মানে কি, এই সেন্টেন্সটার মানে কি? A static method can be invoked without the need for creating an instance of a class. কথাটা মানে কি? ক্লাস ছাড়া কিন্তু এটা নিতে পারে না নাকি? হ্যাঁ, ক্লাস ছাড়া তো বেসিক্যালি আপনার ক্লাসের আন্ডারে কি থাকে, ভেরিয়েবল মেথড সব থাকে ক্লাসের ভিতরে। কি স্ট্যাটিক মেথডটা থাকবে কি? হ্যাঁ, ক্লাসের ভিতর থাকবে। And static method can access static data member and can change the value of it. তাহলে static method can access static data member. Static data member বলতে static যদি ভেরিয়েবল থাকে সেগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এন্ড সেগুলোকে সে চেঞ্জও করতে পারবে। এখন এখানে দেখেন, তাহলে এখানে একটু ধীরে সুস্থে দেখেন যে আমাদের এখানে ফার্স্টে কি হয়েছে কাজ। এখানে আমাদের আগের মতোই একটা স্ট্যাটিক আছে হচ্ছে স্ট্রিং ইউনিভার্সিটিটা, ঠিক আছে? আগের মতোই এই পর্যন্ত ঠিক আছে নাকি? তাহলে স্ট্যাটিক মেথড টু চেঞ্জ দ্য ভ্যালু অফ স্ট্যাটিক ভেরিয়েবল। এখন দেখেন স্ট্যাটিক যে মেথড আছে আমাদের আগে এই মেথডটা ছিল না, আগের যে ইয়াটা দেখছি। তো এখন স্ট্যাটিক ভয়েড চেঞ্জ মানে তো আমরা বুঝি নাকি, ভয়েড চেঞ্জ হচ্ছে চেঞ্জ ফাংশনের নাম, আর ভয়েড মানে কোনো রিটার্ন টাইপ নাই।
এখন ইউনিভার্সিটি ইকুয়াল এখন কি দিছি দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, ইউআইইউ 2 আর ইউআইইউ আছে, তাইলে জিনিসটা এখন কি ঘটতেছে বোঝেন। এখানে কি বলা হচ্ছে, আপনাদের যে কথাটা বলা হয়েছে, স্ট্যাটিক মেথড ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ডাটা মেম্বার মানে স্ট্যাটিক ভেরিয়েবল এন্ড ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অফ ইট, এবং সেই ভ্যালুটাকে সে চেঞ্জও করতে পারে যদি আপনার মেথডের স্ট্যাটিক হয়, মেথডটা যদি স্ট্যাটিক হয়, তাহলে যদি সেম ভেরিয়েবলটা আমাদের স্ট্যাটিক উপরে হচ্ছে ডিক্লেয়ার করা হয়ে যায় একবার, তো আমরা ওই ভেরিয়েবলটার ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি স্ট্যাটিক দিয়েই, মানে আপনাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে, বিষয়টা এরকম, ঠিক আছে। স্ট্যাটিক মেথড দিয়ে স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায়, ইউআই চেঞ্জ হয়ে ইউআই 2 হবে স্যার। মানে বিষয়টা হচ্ছে এরকম। তো এইখানে আমি স্ট্যাটিক ভয়েড চেঞ্জ লিখছি, সেখানে ইউনিভার্সিটির ভ্যালু দিছি ইউআইইউ 2, আর এইখানে আমি কি দিছি, এখানে দিছি ইউআইইউ। তো বেসিক্যালি আমি এটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এইভাবে। তো এখন যখন আমি এটাকে এই লাইনে জাস্ট কনস্ট্রাক্টর কল করছি, নরমাল বিষয়, তারপর আমি এখানে জাস্ট শো দিলাম আগের মতো, সব আগের মতো, জাস্ট এখানে এইটুকু চেঞ্জ আছে, আগের মতোই সবকিছু। এখন এখানে আমাদের মেইন ফাংশন নাকি, এখন এইখানে যেটা হয়েছে, তো আমাদের এখানে স্টুডেন্ট ডট চেঞ্জ, আমরা হচ্ছে স্টুডেন্ট ডট চেঞ্জ যদি কল করি তাহলে কি হবে বলুন তো, ইউআই 2 হবে ইউআইইউ স্যার। 2টা প্রিন্ট করবে। এখানে তাহলে আমাদের ইউআইইউ 2 হবে নাকি। তো এখানে তারপর আমরা যতবার অবজেক্ট ক্রিয়েট করব, তাহলে প্রত্যেকটা অবজেক্টের জন্য এখন কি কাজ হবে, এখন আমাদের ইউনিভার্সিটির ভ্যালুটা কি হবে, ইউআই 2 আসবে। প্রত্যেকবারে যে আমি তিনটা এখন অবজেক্টের জন্য প্রিন্ট করছি, তিনবারই ইউআইইউ 2 আসবে, ঠিক আছে। স্যার এটা তো আমরা তো ফার্স্টে দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, সেটা দিতে পারতাম, মানে এই যে আপনাকে এটা বোঝানো হইলো যে জিনিসটার কাজ এইভাবে আপনি করতে পারেন। দেখেন আপনি ভাবতেছেন যে আচ্ছা স্যার এটা দিলে দরকার কি ছিল, ইউআই 2 দিতে হবে। এখন দেখেন আপনার কখন আপনি এখনো হয়তো রিয়েল লাইফে প্রজেক্ট আমরা ক্রিয়েট করিনি, কিন্তু রিয়েল লাইফে এই সব জিনিসের দরকার আপনার লাগবে কখন, যদি আপনি প্রজেক্ট ক্রিয়েট করেন, মানে আপনার কোনো ফাংশনালিটিতে এরকম কিছু ব্যবহার আছে, এই জন্য আপনাদেরকে এইসব জিনিস শেখানো হয়। মানে আপনি একটা প্রবলেম সলভ করতে গিয়ে দেখবেন আচ্ছা এই প্রবলেমটা তো হচ্ছে না কোনো কিছু দিয়ে, তখন দেখবেন স্ট্যাটিক মেথডটা ইউজ করলে হয়ে যাচ্ছে। মানে জিনিসগুলো এইরকম, মানে জাস্ট আপনাদেরকে এখন আমরা শিখাচ্ছি সব আপনাকে বিষয়গুলো যে এইভাবে হইতে পারে, এইভাবে যাবার কিছু বিষয় টপিক আছে, ঠিক আছে। এগুলো আপনাদেরকে সবকিছু জানায় রাখা আমাদের উচিত। আচ্ছা, তো এই ধরনের যদি আমাদের ইয়াগুলো আসে, আমাদের আউটপুট শো আছে, আউটপুট হচ্ছে ডিটেক্ট করা আছে, পারবেন না সবাই? একদম এই জিনিস, ঠিক আছে। হয়তো আপনাদেরকে একটু ইয়া টাইপের কোশ্চেন করা হতে পারে, মানে এর ডেফিনিশন কম দিয়েছে, বুঝি না, ডেফিনিশন রিলেটেড কোশ্চেন কম দিয়েছে। ডেফিনেশন মানে থিওরি টাইপের, মানে কোড আর হচ্ছে একটু কোড বা আউটপুট, এই কোডে দিয়ে দিলেন একটা আউটপুট দিতে আমাদের বের করতে হবে। হ্যাঁ, মানে একটু সবই হচ্ছে মোটামুটি একটু ইয়া থাকবে, মিক্স থাকবে, মিক্স না থাকলে তো হবে না, বুঝছেন, মিক্স তো একটু থাকবে। আমরা ট্রাই করছি, এইটা বলছি। থিওরির কি আছে, আমরা থিওরি তো বাজে কি করতেছি, আমরা যদি বলি যে ক্লাস কি, ক্লাসের আন্ডারে কি কি থাকে, তারপর আপনাকে যদি আমরা বলি ধরেন যেটা আমরা শিখবো ইনহেরিটেন্স টপিক, এগুলা কি, এগুলা তো আপনারা তো নরমালি এগুলো বিষয় আপনারা মানে টপিকটা যদি আপনারা ক্লিয়ার হয়, আপনারা যদি কোড লিখতে পারেন তাহলে আপনারা বলতে পারবেন যে এই জিনিসটা ছিল কি, মানে একটু জানি আমি যে খাতা সাজাই গুছাই লিখার একটা চাপ হয়, কিন্তু ওটা করতে হবে, পারতে হবে। আপনি যখন ভাইবা দিতে যাবেন, আপনি যখন কোথাও রিটেন টেস্ট দিবেন কোনো কোম্পানিতে বা কোথাও দিবেন আপনি ফিউচারে, তো তখন তো আপনাকে ওটা ওইভাবে সবকিছু মিক্সড আকারে থাকবে, শুধু কোড দিবে না, কোড দিবে, থিওরিটিক্যাল দিবে, সব দিবে, সবই পারা থাকবে। আচ্ছা, তো এখন দেখেন তাহলে আমাদের এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডের কাজ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন এর রেস্ট্রিকশনটা, তো রেস্ট্রিকশনটা যদি একটু দেখেন যে দেয়ার আর কি রেস্ট্রিকশন আছে স্ট্যাটিক মেথডের, কি আমরা কোথায় ইউজ করতে পারি না, সেটা হচ্ছে তাহলে স্ট্যাটিক মেথড ক্যান নট ইউজ নন স্ট্যাটিক ডাটা মেম্বার অর কল নন স্ট্যাটিক মেথড ডিরেক্টলি। তাহলে নন স্ট্যাটিক মেথড কোনগুলো? স্ট্যাটিক মেথড ইউজ করব না স্যার, ওইটা আমরা আপনি কি এই সেকশনে বিদ্যাজাল বলছেন আজকে ফার্স্ট সেকশনে? তো এখন আমাদের হচ্ছে যে নন স্ট্যাটিক যে মেথডটা, তাহলে কি হচ্ছে, কি বললেন, নন স্ট্যাটিক মেথড ক্লাসে যেখানে স্ট্যাটিক মেথড থাকবে না, সেগুলোই হচ্ছে নন স্ট্যাটিক, সেগুলো হচ্ছে সব নন স্ট্যাটিক। তাহলে তাদের স্ট্যাটিক মেথড ক্যান নট ইউজ নন স্ট্যাটিক ডাটা মেম্বার, তার মানে যেই নন স্ট্যাটিক মেম্বার যেগুলোতে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করা নাই, সেই মেম্বারগুলো আমরা ডাইরেক্টলি কি করতে পারবো না, কল করতে পারবো না এখান থেকে, ঠিক আছে। তারপর দিস এন্ড সুপার ক্যান নট বি ইউজড ইন স্ট্যাটিক কনটেক্সট, তাহলে দিস কিওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক মেথডের মধ্যে ইউজ করা যাবে না, ঠিক আছে। তারপর হোয়াই ইজ দ্য জাভা মেইন মেথড স্ট্যাটিক। আচ্ছা, জাভা যে মেইন মেথডটা, এটা কি লক্ষ্য করছেন সবাই, যেটা সবসময় স্ট্যাটিক, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, কেন এটা সবসময় স্ট্যাটিক যদি কোশ্চেন করা হয় বলেন তো দেখি, এটা দেখার দরকার নেই, না দেখেও ফলে এটা কেন সবসময় স্ট্যাটিক, চিন্তা করেন যে স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ তো দেখলেন কি, তাহলে এই যে মেইন ফাংশনটা, এটা কেন সবসময় স্ট্যাটিক লেখা হয়, এটা কিন্তু আমরা কেউ বলে নাই, কোশ্চেনটা আপনাদের আজ করা উচিত ছিল। আমরা জানি সিনট্যাক্স স্যার।
সিনট্যাক্স আচ্ছা সিনট্যাক্সটা এতদিন বলছি এখন তো জানতে হবে কারণ এতদিন যদি এটা না বলতাম পরে আবার বলতেন স্যার এত মানে ফার্স্টের দিকেই মানে মাথাটা খুব ইয়া হয়ে যাবে বলা যাবে তাহলে ইট ইজ বিকজ দ্য অবজেক্ট ইজ নট রিকোয়ার্ড টু কল এ স্ট্যাটিক মেথড কথাটার মানে ইট ইজ বিকজ স্ট্যাটিক মেথডের it is the object is not required to call a static method তার মানে অবজেক্টকে কল করতে গেলে আমার স্ট্যাটিক মেথডের দরকার হয় না and if it were a non static method যদি এটা আমার static method না হয় JVM creates an object first then call main method JVM মানে কি JVM কোনটা JVM হচ্ছে একটা জাভা ভার্চুয়াল মেশিন মানে জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে JVM এর সংক্ষিপ্ত রূপ জাভা ভার্চুয়াল মেশিন এখন বেসিক্যালি আপনারা যেটা যদি এরকম ধরেন যেগুলো ওদের জেডিকে এর যে লাইব্রেরিতে যে জিনিসগুলো থাকে আপাতত এইটাই চিন্তা করেন এত কিছু আপনার জানার দরকার নাই creates an object first then call main method and then the lead problem of the extra memory allocation then এটা memory allocation মানে অটোমেটিক্যালি করার জন্য আমাদের জাভা মেইন মেথডটা স্ট্যাটিক তাহলে যদি আপনার এই কোশ্চেনটা আসে যে why is the java method static লিখতে পারবেন না এখান থেকে বুঝি নাই আপনি বলছেন একটু বুঝাই দেন এই দুটি দিয়ে বুঝি আচ্ছা এখন দেখেন আমি আপনাদেরকে এইটাই এটা দিয়ে আরেকবার বুঝাচ্ছি না আমি আবার বুঝাই দিচ্ছি দেখেন বাংলাতে বলে হ্যাঁ বাংলায় বলতেছি is because the object is not required to call a static method কি কাহিনীটা কি বলেন তো আপনি কি বুঝছেন স্যার কোন অবজেক্ট স্যার স্ট্যাটিক মেথড ইউজ করতে পারে মানে আপনি দেখেন মেইন মেথডে কি কাজ করি সব সময় আমরা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি মেইন মেথডে আমরা ক্লাস করলে কি ইরর ফেলেছিলাম কাটা কাটা কতদিন মেইন মেথডে করছিলেন ভুল করে আপনি করছিলেন মেইন মেথডে ক্লাস করলেন না কে জানো আপনি অনেক ইরর না ইরর দিয়ে ভরা না তো এই যে দেখেন আমাদের জাভায় যে মেইন ক্লাসের মেইন মেথডের মধ্যে কাজই হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েট করা আর ক্লাস আমরা বাইরে ডিফাইন করব ঠিক আছে তাহলে তাহলে আমাদের বেসিক্যালি স্ট্যাটিক যে মেথডটা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশনটা আছে তো সেই মেথডের মধ্যে আমাদের অবজেক্ট ক্রিয়েট করার জন্য কোনো আমাদের এই যে ইয়াটা দরকার হয় আপনার এই যে স্ট্যাটিক মেথডের দরকার মানে অবজেক্ট ক্রিয়েট করতে স্ট্যাটিক মেথডের দরকার হয় না ঠিক আছে কি ইফ ইট ওয়্যার নট এ স্ট্যাটিক মেথড যদি এটা স্ট্যাটিক মেথড না হইতো কথার কথা পাবলিক স্ট্যাটিক বাদ দেন পাবলিক ভয়েড মেইন যদি থাকতো তাহলে কি প্রবলেম হতো আপনার এই যে JVM আপনার যে মেমরি অ্যালোকেশনটা থাকে JVM এর এক্সট্রা মেমরি অ্যালোকেশন এটা হইতো না ঠিক আছে মানে JDK এর যে মেমরি অ্যালোকেশন তো এটা আমরা JDK ফাইলকে কল করতে পারতাম পারতো না রাইট তো এখন এইটাই আপনি এইভাবে বুঝেন তো এই জিনিসটা তখন একটা ওর একটা নিজস্ব একটা ইরর আসে সেটা রিজলভ করা যায় না সো বেসিক্যালি এই যে জাভা মেইন মেথড স্ট্যাটিক হয় তো ধরেন যে এটা একটা জাভার যে জাভা ক্রিয়েট করছে তার একটা নিজস্ব ফিচার তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে মানে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স যদি আপনি চেঞ্জ করতে যান যে বলেন যে আমি কেন সেমিকোলন দিতে যাব সেমিকোলন না দিলে কাজ করা লাগবে কিন্তু কেন করা লাগবে না করা লাগবে এটা যে হচ্ছে ক্রিয়েট করছে সেই বলতে পারবে রাইট এটা আপনার কোনো এক্সপ্লেন নাই মানে বিষয়টা এরকম সে বলতেছে যে আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন সেমিকোলন না দিলে ইরর আসবে তো আপনাকে এটা মানতে হবে কিছু করার নেই আপনাকে ডাক্তার বলছে এইভাবে এই প্রেসক্রিপশনে ওষুধ খাবেন আপনি এইভাবে খাবেন তাই না আপনি যদি নিজে ডাক্তারি বলছেন সমস্যা বিষয়টা এরকম ঠিক আছে এইভাবে বলবো যে ক্রিয়েট করছে জাভা প্রোগ্রামটা না 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 এইভাবে বলবেন না এই যে আমি তো বলে দিচ্ছি যে হচ্ছে JVM creates an object first then call main method জাস্ট এই যে দুই একটা লাইন এই দুই একটা লাইন লিখলেই হবে ঠিক আছে বাসায় যে এই দুই একটা লাইন দেখবেন তাইলেই হবে এক্সামে আসলে দুই একটা লাইন লিখে দিবেন লাইন তো আচ্ছা হ্যাঁ কি স্যার লাইন কটা একটা লাইন এটা বলতেছে ও লাইন তো দুইটাই আছে আচ্ছা এখন হচ্ছে গার্বেজ কালেকশন এই গার্বেজ মানে কি গার্বেজ মানে কেউ জানে না আবর্জনা কি দেখছেন দেখেন নাই কেউ? সকালে গিয়ে দেখেন আবর্জনা আগে দেখেন আচ্ছা এখন দেখেন এই আমার জাভার মধ্যে কি গার্বেজ কালেকশন আছে না নাই কোনগুলা গার্বেজ অতিরিক্ত বেরোতে গেলে এখানে কি কেউ গার্বেজ আছে গার্বেজ কি স্যার আবর্জনা গার্বেজ হচ্ছে মানে কিসের আমরা নরমাল গার্বেজ বলবো না জাভা আন্ডারে গার্বেজ বলবো দুইটাই দুই নরমাল গার্বেজ মানে আবর্জনা এটা বলতেছে সবাই জাভার আবর্জনা কি কি দেখি তারা জাভার আবর্জনা বলতে এটা আসলে একটা কনসেপ্ট মানে টপিক আর কি তো টপিকটা একটু ইন্টারেস্টিং আছে তো দেখেন গার্বেজ কালেকশন ইজ এ মেকানিজম টু রিমুভ অবজেক্টস ফ্রম মেমরি মানে কি অবজেক্টস রিমুভ ফ্রম মেমরি কার মেমরি থেকে রিমুভ করবে অবজেক্ট আপনি যখন ক্রিয়েট করতেছেন ধরেন আপনি একটা ক্লাস স্টুডেন্ট নিয়েছেন তার আন্ডারে এবিসি না স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3 10টা অবজেক্ট ক্রিয়েট করছেন অল করা হয়ে গেছে কাজ
এখন এই যে প্রত্যেকবার আপনি অবজেক্ট ক্রিয়েট করতেছেন, আপনার কি মনে হয় এই ডাটাগুলো একটা আপনার মেমোরি যে ইয়ার মেমোরি, আপনি যখন ল্যাপটপে কাজ করেন ল্যাপটপের মেমোরিতে, পিসিতে কাজ করলে পিসির মেমোরিতে গিয়ে সেভ হচ্ছে না অটোমেটিক। আপনি যদি ইন্টিজার টাইপের মেমোরি, ইন্টিজার টাইপের যদি হচ্ছে আপনার ইয়াটা ক্রিয়েট করেন, মানে আপনার টোটাল যে ওখানে ধরেন আপনার একটা ক্লাসের আকারে একটা ভেরিয়েবল বলছেন 3টা, সবগুলো ইন্টিজার, তাহলে টোটাল কত বিটের হচ্ছে এখানে ইয়ে আপনার সেভ হবে, স্পেস নেবে আপনার মেমোরিতে গিয়ে একটা অবজেক্ট, বলো তো কত নেবে স্পেস? যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে মানে যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে যেই টাইপের, মানে আপনার প্রত্যেকটা টাইপের বিট আলাদা না, প্রত্যেকটা টাইপের বিট দিয়ে সে গুণ করে এতগুলো স্পেস নেবে। তাহলে কিন্তু আপনি কিন্তু জিনিসটা বুঝতেছেন না, আপনি যখন কাজ করতেছেন মানে মনে হবে কিন্তু দেখেন আপনি যখন একটা জাভার অনেক বড় প্রোগ্রাম লিখবেন, অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করবেন, তখন আপনি নিজে দেখতে পারবেন যদি আপনার পিসি কনফিগারেশন একদম হাই না হয়, খুব হাই না হয়, যদি মিডিয়ামও হয়, তাইলে দেখবেন যে আপনার পিসি অনেক টাইম নিচ্ছে এই প্রোগ্রামটা রান করতে। তার মানে আপনার মেমোরিতে লোড করে গেছে, ঠিক আছে? স্পেস আমাদের ক্রিয়েট হয়ে ইয়া আমাদের স্পেসগুলো সে অবজেক্ট ক্রিয়েট করা, প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট করার সময় সে ওইটা গার্বেজ হিসেবে ইয়াতে চলে যায়, মানে হচ্ছে যে আপনার মেমোরি স্পেসের মধ্যে একটা জায়গা দখল করে নেয়। এটা তো আমরা বেসিক্যালি সিটেও শিখছি না, যে একটা আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেই ভেরিয়েবলটা কোথাও মেমোরিতে গিয়ে আপনার এটা তো আমরা দেখছি ফার্স্টে সিটে। তো জিনিসটা এরকম, তাহলে আমাদের জাভার মধ্যে অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করতেছি, আমরা যত বেশি অবজেক্ট ক্রিয়েট করবো তত বেশি জায়গা দখল করে নেবে, ঠিক আছে? কিন্তু এটা আপনারা মানে খালি চোখে তো আমরা এইসব বুঝবো না, আমরা যখনই দেখবো যে কম্পিউটার পারফরমেন্সটা একটু স্লো হচ্ছে তখন বুঝবো যে এর উপর একটু লোড বেশি পড়ে গেছে। তো এখন গার্বেজ কালেকশন এখন কি যেটা হয়, তাহলে টু রিমুভ অবজেক্টস, এখন বিষয়টা হলো যে দেখেন এখন আমি অবজেক্ট হচ্ছে ক্রিয়েট করে ফেলছি 1000টা, যখন আমি বড় একটা প্রোগ্রাম লিখবো তা আমার সব ধরেন যে এখান থেকে আমার 500টা ডাটা মানে এখন লাগতেছে না, 500টা অবজেক্টের কাজ নেই। তাহলে এই যে ডাটাটা, তাহলে আমি কি করতে পারি, আমার স্পেসটা কমাইতে পারি, তাই না? তাহলে গার্বেজটাকে আমি ইয়া করে ফেলতে পারি, মানে ধরেন ওগুলো আমার এখন আবর্জনা হয়ে গেছে এই 500টা, নাকি? ওটা যদি কমেন্ট করে দেয় তখন কি হবে? কমেন্ট করে দিলে তো কেমনে যাবে, আপনি তো অলরেডি ওগুলো ক্রিয়েট হয়ে গেছে। কমেন্ট করে দিলে কমেন্ট করে দিলে তো আপনার আপনি দেখতেছেন ফ্রন্ট এন্ডের, মানে যে এইটা কিন্তু ফ্রন্ট এন্ডের বিষয়, আর ব্যাক এন্ডে কিন্তু আপনার অলরেডি সেভ হয়ে গেছে। সেভ হইছে না? আপনি যখন ডিলিট করেন ফাইল, আপনি তো এখানে দেখেন ডিলিট হয়ে গেছে, আপনার রিসাইকেল বিনে আছে না? আপনার রিসাইকেল বিনে গিয়ে কি দেখেন ওখানে তো আছে এগুলা পড়ে, তার মানে গার্বেজ গুলো ওখানে জমা হচ্ছে, কিন্তু আপনি জাস্ট এখানে দেখতেছেন ফাইল এক্সপ্লোরারে নাই, কিন্তু অলরেডি আপনার পিসি থেকে কিন্তু যায় না, আপনাকে আবার ওখান থেকে গিয়ে রিসাইকেল বিন থেকে পরিষ্কার করতে হয়, তারপর জিনিসটা যায়। এখন দেখেন, তো the garbage collector keeps track how many reference an object has. তো garbage collector কি করে, আপনার ট্র্যাক রাখে যে কতগুলো রেফারেন্স আছে, and it removes an object from memory when it has no longer any references. তারপর thereafter the memory occupied by the object can be allocated again, and the garbage collector invokes the finalize method. এখন এই কথাগুলোর চাইতে আপনাদেরকে एग्जांपल দিয়ে দেখাইলে জিনিসটা সবচেয়ে ভালো হবে। আর এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, এগুলো আমরা পরে আসি, আগে হচ্ছে আমরা গার্বেজ কালেকশনের প্রপার एग्जांपल একটা দেখব। আচ্ছা আগে এইটা একটু দেখেন, তো এখানে কি করা হয়েছে, এমপ্লয়ি মানে ধরেন এমপ্লয়ি একটা ক্লাস আগে উপরে আছে কথার কথা, এখন এমপ্লয়ি ইকুয়াল নিউ এমপ্লয়ি, এখানে কি করা হয়েছে একটা আমার ইটা কি, এটা হচ্ছে একটা অবজেক্ট না, অবজেক্ট। যদি এমপ্লয়ি একটা ক্লাস হয়, ধরেন উপরে ডিফাইন করা আছে যে আমি লিখি নেই বা দরকার নেই, কারণ আমরা জাস্ট এখানে অবজেক্ট নিয়ে হ্যান্ডেল করতেছি গার্বেজ কালেকশনটা। তো ইকুয়াল নাল, সরি ইকুয়াল নাল কথাটা মানে কি? মানে নাল মানে কিন্তু মানে শূন্য না, নাল মানে কিন্তু একটা নাল ভ্যালু, মানে বেসিক্যালি কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই, বা ধরেন মানে নাল কিন্তু একটা মানে বেসিক্যালি কোনো ভ্যালু নাই এরকম জিনিস, ঠিক আছে? এখন বাই অ্যাসাইনিং এ রেফারেন্স টু দ্য অ্যানাদার, এখন আপনি আরেকটা কি করলেন, ইফ এমপ্লয়ি e1 ইকুয়াল নিউ এমপ্লয়ি, এমপ্লয়ি e2 ইকুয়াল নিউ এমপ্লয়ি, তাহলে দুইটা আবার ক্রিয়েট করলাম। এখন e1 ইকুয়াল e2, নাও দ্য ফার্স্ট অবজেক্ট রেফার্ড বাই e1 ইজ अवेलेबल ফর গার্বেজ কালেকশন। এখন দেখেন আমি এটাকে আপনাদের সহজ ইয়েতে একটু বোঝাই দিই, সহজ एग्जांपल দিই, আপনারা একটু চাইলে খাতায় তুলে দিতে পারেন, তাহলে আর সুবিধা হবে। কারণটা আমি কিভাবে, যদি আমি উনি বলছেন যে 500 টাকা, আমি 500 টাকা বলতে আমি এখানে দুইটা দিয়ে বোঝাই, দুইটার ভ্যালু একটা আমি ডিলিট করব, তাইলে তাতে বুঝবো। ধরেন স্টুডেন্ট হচ্ছে ক্লাস আছে অলরেডি উপরে ডিফাইন করা, আমি ওখানে লেখার দরকার নেই, স্টুডেন্ট ক্লাসের আকারে কি কি আছে, ধরেন স্টুডেন্ট ক্লাস ডিফাইন করা আছে, তার মেথড আছে, ভেরিয়েবল আছে। এখন স্টুডেন্টে আমি অবজেক্ট ক্রিয়েট করব মেইন ফাংশনের মধ্যে, তাহলে স্টুডেন্ট একটা অবজেক্ট হচ্ছে s1 নেই, s1 ইকুয়াল নিউ স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট, আরেকটা ক্রিয়েট করি স্টুডেন্ট s2 ইকুয়াল নিউ স্টুডেন্ট। হ্যাঁ, তো এখানে কয়টা
অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে দুইটা। এখন ধরেন আমার দুইটা ক্রিয়েট করা আছে s1 s2 তো দুইটা অবজেক্ট। এখন আমি চাচ্ছি যে আমার দুইটা অবজেক্ট এখন লাগবে না, আমি একটা অবজেক্ট ডিলিট করব, একটা অবজেক্টের সবকিছু ডিলিট করে ফেলবো। আমি ক্রিয়েট করছি, আমার লাগছিল ক্রিয়েট করছি, এখন আর লাগতেছে না, আমি একটা ডিলিট করব, একটা থাক। এখন আমি হচ্ছে ধরেন তাহলে আমি এখন জাস্ট যদি একটা লাইন ইউজ করি, সেটা হচ্ছে আমি যদি s1 s2 লিখে দেই, আমরা কি এরকম কাজ এখন পর্যন্ত করছি কখনো? মানে দুইটা একটা অবজেক্ট ইকুয়াল একটা অবজেক্ট লিখছি কখনো? লিখি নাই। কোথাও লিখছেন? এই পর্যন্ত লিখে নেন। তাহলে এইখানে সেটাই বলছে, দুইটা যদি আমি করে দেই তাহলে আচ্ছা এইটা আগে বুঝেন, এই যে s1 আর s2 ক্রিয়েট করা মানে কি? মানে স্টুডেন্ট ক্লাসের আন্ডারে যত ভেরিয়েবল যত মেথড আছে সবগুলা ও s1 এর কাছেও থাকতেছে, s2 এর কাছেও থাকতেছে, রাইট? সেটা তো থাকতেছে। এখন আপনি s1 এর স্টুডেন্ট 1 এর নেম ধরেন, এটাও বুঝাই দিই, স্টুডেন্ট 1 এর নেম আইডি আলাদা আলাদা দিবেন। নেম হচ্ছে একজনের তানভীর, আইডি হচ্ছে 1 2 3, আরেকজনের হচ্ছে নেম হচ্ছে আপনাদের কি আশি, আইডি হচ্ছে 4 5 6। কথার কথা এটা দিয়ে এই দুটোর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে। এখন আমরা যে কোনো একটা ভ্যালু ধরেন, এখন যদি আমি s1 s2 করে দেই তাহলে কাজটা কি হবে দেখেন। Now the first object referred by E1 is available for garbage collection. তার মানে এই যে ফার্স্ট অবজেক্ট হচ্ছে s1 ছিল, s1 s2, এই দুইটার মধ্যে কোনটা গার্বেজে চলে যাবে বলেন তো? Now the first object referred by E1 is available for garbage collection. হ্যাঁ আচ্ছা লেট কেন করতে দেই না? এই এখন এইখানে একটু দেখেন, এখান থেকে আপনাদের কোশ্চেনটা এখনো আপনাদের आंसर মানে কারো বলছেন s1 কেউ বলছেন s2, এটাকে আমি বোঝানোর পর ওখানে आंसरটা বলবেন যে आंसरটা কি হবে। তো এখন দেখেন ব্যাংক অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট কে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট আর এর মধ্যে এই ভ্যালুগুলো আছে, রশিদ আইডি আর ব্যালেন্স আছে, ঠিক আছে? অ্যাকাউন্ট কে এর মধ্যে আছে এই ভ্যালুগুলো, আলাদা আলাদা ভ্যালু, ঠিক আছে? এখানে কোনো প্রবলেম আছে? প্রবলেম না। এখন এইখানে আমি যখন আসি, আমি এই লাইন করলাম অ্যাকাউন্ট আর ইকুয়াল অ্যাকাউন্ট কে, ঠিক আছে? অ্যাকাউন্ট আর ইকুয়াল যখন অ্যাকাউন্ট কে করছি তখন কি হইছে, রশিদ অবজেক্টস can no longer be accessed is eligible for garbage collection. তার মানে যে রশিদ অবজেক্ট কোনটা ছিল? অ্যাকাউন্ট আর। তাহলে অ্যাকাউন্ট আর কোথায় চলে গেছে? অ্যাকাউন্ট আরটা এই যে এটা ছিল, সে এখন এটা গার্বেজ হয়ে গেছে অ্যাকাউন্ট আরটা। তাহলে এইটা এখন আমার দুইটাই হচ্ছে, আমার দুইটা অবজেক্টই আমার এই ভ্যালুগুলো নিয়ে নিছে, আর এই ভ্যালুটা নাই। তাহলে এই যে স্পেসটা কমে গেল। তাহলে আমাদের এই লাইনের মাধ্যমে জাস্ট আমার এখানে s1 s2, তাহলে এখন এখানে কার ভ্যালুটা চলে গেছে গার্বেজে? s1 এর ভ্যালু আমার গার্বেজে চলে গিয়ে s1 আর s2 মিলিত মানে একটা ভ্যালু হয়ে গেছে। বেসিক্যালি টোটাল তাহলে একটা ভ্যালু বলতে আমি বলতে পারি যে আমার এই যে এখানে যে অ্যাকাউন্ট আরটা ছিল সেই অ্যাকাউন্ট আরটাই গার্বেজে চলে গেছে, মানে ডিলিট হয়ে গেছে, কথার কথা মানে আবর্জনাতে চলে গেছে গার্বেজ হিসেবে। তো অ্যাকাউন্ট কেটা শুধু এখন আছে। তাহলে এইভাবে আমরা দুইটা থেকে একটা কমাইলাম, তাই না? দুইটা থেকে আমরা একটা অবজেক্ট, হ্যাঁ প্রথমটা যাবে বলতে এখানকার যে সিস্টেমটা, প্রথমটা বলতে আপনি যদি কন্ডিশনটা এইভাবে দেন অ্যাকাউন্ট আর ইকুয়াল অ্যাকাউন্ট কে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে অ্যাকাউন্ট আর এর মধ্যে অ্যাকাউন্ট কে এর ভ্যালুগুলো এসে যাও, তাই না? অ্যাকাউন্ট আর এর মধ্যে অ্যাকাউন্ট কে এর ভ্যালুগুলো মানে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো অ্যাকাউন্ট কে এর ভ্যালু যখন অটোমেটিক ইনিশিয়ালাইজ হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্ট আর তো গার্বেজে চলে গেল। বিষয়টা এরকম, এগুলো তো সির বিষয়, মানে আপনাদের সিতে এই জিনিসগুলো করানো হয়েছে। তো তখন আমাদের অ্যাকাউন্ট আটটা গার্বেজে চলে যাচ্ছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি গার্বেজ কালেকশন। তাহলে আমার যদি এখন 200টা থাকে, 200টার মধ্যে যদি আমি বলি আপনাকে 100টা নিয়ে যান গার্বেজে আর 100টা আপনি রাখেন, তাহলে আপনি প্রত্যেকবার যদি এইরকম জিনিস প্রত্যেকবার যদি এই যে কনটেক্সটটা আছে এটা লিখেন প্রত্যেকটা অবজেক্টের সাথে সাথে, তাহলে 100টা অবজেক্টের মধ্যে আমার 200টা অবজেক্টের মধ্যে 100টা আমার ইজিলি চলে যাবে নাকি? তো বিষয়টা এইরকম, ঠিক আছে? আচ্ছা তখন এই যে দেখেন এইখানে তখন আমি আরেকবার যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকভাবে করা যায়। সিনারিও 2 এর মধ্যে দেখেন আমি যদি অ্যাকাউন্ট আর হচ্ছে প্রথমটা ধরেন এর নাল দেওয়ার আগে এর মধ্যে এই ভ্যালুগুলো ছিল না অ্যাকাউন্ট আর এর মধ্যে, কিন্তু আমি যদি নাল অ্যাসাইন করে দেই, এটা তো আমরা নরমালি বুঝি যে আমি যদি এটাতে নাল অ্যাসাইন করে দিই তাহলে সব ভ্যালুগুলো নাল হয়ে যাবে, তাহলে আর এই ভ্যালুগুলো থাকতেছে না, তার ভ্যালু হয়ে যাবে নাল। আর অ্যাকাউন্ট কে এর ভ্যালু তো থাকতেছে এইটা, তাহলে এই ভ্যালুগুলো আবার গার্বেজ হয়ে যাবে। দুই ভাবে করা যায়, তাহলে একটা নাল ইউজ করে করা যায়, একটা এইভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা নাল ইউজ করে ভালো আছে।
হ্যাঁ নাল ইউজ করলে ইজি হয়, কখনো এটা লাগতে পারে। তারপর আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে সিনারিও 3। আচ্ছা এখানে একটু দেখেন তো এখানে কি কাজ করছে তারা। এখানে হচ্ছে এটা মেইন ফাংশন, তো মেইন ফাংশনের মধ্যে এর আগে ফাংশন মনে আছে। আচ্ছা এই ফাংশন টোটাল ফাংশনটা এখানে আসে নাই, ঠিক আছে। আচ্ছা এটা থাকে, এটা আমি ল্যাবে বুঝাই দেব। এখানে টোটাল ফাংশনটা ক্রিয়েট করার এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ফাইনালাইজ মেথড। ফাইনালাইজ মানে কি বলেন? তাহলে আমরা আজকে কি কি দেখছি ইয়া থেকে? স্ট্যাটিক দেখলাম, গার্বেজ কালেকশন দেখলাম, আর এটা এখন ফাইনালাইজটা দেখব। ফাইনালাইজ মানে কি? এটা তো বুঝি, ফাইনাল করা, সবকিছু ফাইনাল হয়ে গেছে এরকম কিছু। তাহলে a constructor helps to initialize an object just after it has been created। তাহলে একটা কনস্ট্রাক্টর যখন আপনার ক্রিয়েট হয় তখন সে কিন্তু একটা অবজেক্টকে আসলে হেল্প করার জন্য কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করা হয়, ঠিক আছে। এখন ইন কন্ট্রাস্ট দ্য ফাইনালাইজ মেথড ইজ ইনভোকড জাস্ট বিফোর দ্য অবজেক্ট ইজ ডিস্ট্রয়েড। তাহলে যখন আমরা অবজেক্টকে আমরা যদি ডিস্ট্রয় করতে চাই ঠিক তখনই আমরা এই ফাইনালাইজ মেথডটাকে আমরা কল করতে পারি বা ফাইনালাইজ মেথডটাকে আমরা রাখতে পারি। তাহলে এখানে জাস্ট ইমপ্লিমেন্ট মেথড, ইমপ্লিমেন্ট প্রোটেক্টেড ভয়েড ফাইনালাইজ। আচ্ছা আমরা ইয়া দিয়ে দেই তাহলে জিনিসটা বুঝবো। তাহলে কি স্যার ওই অবজেক্টটা পুরোটা কি শো করবে না? implemented when the usual of removing objects from memory is insufficient। and এখানে দেখেন এই যে এক নম্বরে কি বলছে, কোনটা আপনি কোনটার কথা বললেন? স্যার যদি এটা দেই তাহলে কি আমাদের যে অবজেক্টটা আছে পুরোটাই শো করবে না? না এটা তো এরকম কিছু বলে না। এটা বলছে হচ্ছে যে আপনার ইন কন্ট্রাস্ট দ্য ফাইনালাইজ মেথড ইজ ইনভোকড জাস্ট বিফোর দ্য অবজেক্ট ইজ ডিস্ট্রয়েড। আপনার যদি ধরেন আপনার অবজেক্টটাকে আপনি ডিস্ট্রয় যখন মানে ডিস্ট্রয় আসলে কখন করা হয় বলেন তো? অবজেক্ট এটা কি বোঝা যায় যে ডিস্ট্রয় আমি যদি অবজেক্ট করতে চাই ডিস্ট্রয়টা কখন হয়? যেমন আমরা দেখলাম যে আমরা অবজেক্টকে এখন গার্বেজে নিয়ে যেতে পারি তো। এখন ডিস্ট্রয় করা মানে পুরোপুরি ভাবে একদম এটাকে ইয়া করা, রিমুভ করা, ঠিক আছে। তাহলে এইটা যদি করতে চাই, এটা তো আমরা এখন দেখি নাই, তো এইটার জন্য আমরা ফাইনালাইজ মেথড ইউজ করতে পারি। তো ফাইনালাইজ আসলে মেথডটা আমরা হচ্ছে বেসিক্যালি এটা যদি আমরা প্রোটেক্টেড ইউজ করি, ধরেন আমাদের এই যে মেথড যদি কোনো থাকে, প্রোটেক্টেড এর কাজ কি ছিল মনে আছে কারো? প্রোটেক্টেড এর কোথায় কোথায় প্রোটেক্টেড ইউজ করা যায়? শুধু ক্লাসের ভিতরে, শুধু ক্লাসের নিজের ক্লাসের ভিতরে সে কাজ করে। তাহলে ওই যে আমাদের মেইন ফাংশনটা যদি আমরা আলাদা ফাংশন আলাদা হচ্ছে ক্লাসের আন্ডারে লিখি, কালকে যেটা উনি আমাকে সেটা দেখাচ্ছিল আর কি ক্লাসের শেষে। তো আমরা মেইন ফাংশনটা যদি ক্লাস আলাদা থাকে তাহলে ওই ক্লাসের আলাদা যদি থাকে তখন প্রোটেক্টেড এর এই ফাংশনটা ওখান থেকে আমার ইনিশিয়ালাইজ করা যায় না। তো বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। তো ইমপ্লিমেন্টেড when the usual way of removing objects from memory is insufficient। যখন আপনার এই গার্বেজ কালেকশনের সিস্টেমটা আপনার insufficient ওয়েতে কাজ করবে and some special actions has to be carried out, তখনই আপনার এই যে ফাইনালাইজ মেথডটা আমরা ইউজ করা শিখব, ঠিক আছে। আচ্ছা এখন দেখি যে এখানে ফাইনালাইজ মেথডটা আসলে তারা ইউজ করছে কেন। আচ্ছা এটাতে আপনাদের এই ইয়াটাতে মনে হয় আপনাদের একটু বুঝতে প্রবলেম হবে। প্রাইভেট এই টেস্ট ট্যাগ এখানে টেস্ট ট্যাগের অ্যারেটা দিয়ে একটু বোঝানো হয়েছে। আচ্ছা এটা পুরোটা এটাও কমপ্লিট করা নাই। আচ্ছা এখানে পুশ পপের বিষয় আছে, আপনারা কি পুশ পপ সম্বন্ধে আইডিয়া আছে আপনাদের? পুশের কাজ কি, পপের কাজ কি? এর ভিতরে স্যার নেক্সট ভ্যালুটা অ্যাসাইন করার জন্য পুশ, রাইট। এই সবার কি আছে পুশ পপের ইয়া? কি কাজ কি পুশ পপের কাজ কি? এটা আপনাদের ইয়াতে ডাটা স্ট্রাকচার কোর্সের করেন সি প্লাস প্লাস। তাহলে আচ্ছা থাকে এইটা আপনাদের তাহলে ফাইনালাইজ মেথডটা আপনাদের আপাতত ইয়া থাকে, এটা আমি আপনাদেরকে ইয়া ক্লাসে দেখাবো পরের ক্লাসে, বা হচ্ছে এটা আমরা দেখি যে আমরা মিড টার্ম এটা রাখবো কিনা, এটা দরকার নেই, আপাতত থাক। আমাকে মনে করাই যে পরে, ঠিক আছে। কারণ এটা জিনিসকে ওই জিনিসগুলো না বুঝলে এটা আবার বুঝতে পারবেন না। আপনাদের গার্বেজ কালেকশন করেন আর উপরে কি করাইলাম স্ট্যাটিক কিওয়ার্ড, তার আগে ডিসি কিওয়ার্ডটা কি যেন ছিল। আচ্ছা এখন এটা আছে প্যাকেজ। এই প্যাকেজ তো অলরেডি বুঝছেন, এই যে যখন আমরা প্যাকেজের কাজ করতেছিলাম আমি বলতেছিলাম না যে প্যাকেজের সবগুলো যদি একই ক্লাস একই প্যাকেজের আন্ডারে না হয় তাহলে কিন্তু ইরর আসবে, মানে এই জিনিসগুলো ছিল। তো প্যাকেজটা আসলে কি দেখেন, তো জাভার মধ্যে প্যাকেজ আর ইউজ টু দ্য গ্রুপ রিলেটেড ক্লাসেস। তার মানে আমরা একটা প্যাকেজের আন্ডারে অনেক ক্লাস রাখতে পারি না? পারি। একটা ক্লাসে একটা প্যাকেজের আন্ডারে অনেক ক্লাস রাখা যায়। তারপরে প্যাকেজ ইজ এ নেমস্পেস দ্যাট অর্গানাইজেস সেট অফ রিলেটেড ক্লাসেস এন্ড ইন্টারফেসেস। তাহলে এই ক্লাসের আন্ডারে আমরা এইসব জিনিস রাখতে পারি। তারপর কনসেপচুয়ালি ইউ ক্যান থিংক অফ প্যাকেজেস অ্যাজ বিং সিমিলার টু ডিফারেন্ট ফোল্ডারস অন ইওর কম্পিউটার। এখন
আপনার এই যে প্যাকেজের আন্ডারে ধরেন আপনি প্যাকেজের আন্ডারে একটা ক্লাস ক্রিয়েট করছেন, আপনার যে ফোল্ডারগুলো ছিল প্যাকেজ একটা যদি থাকে, প্যাকেজের আন্ডারে ধরেন ক্লাস A ক্রিয়েট করছেন, প্যাকেজের নাম হচ্ছে test1 ধরেন, তো ক্লাস A ক্রিয়েট করছেন, এখানে একটা আছে, তারপর ওই যে উনি যেমন আরেকটা ফাইল দিয়ে হচ্ছে ক্লাস ক্রিয়েট করতেছিল আলাদা ফাইল, কিন্তু ওই প্যাকেজের আন্ডারে, তাহলে ওখানেও কিন্তু লেখা উঠবে আপনার প্যাকেজ test1 আর হচ্ছে ক্লাস বি। মানে আমি যদি জাভার হচ্ছে যখন আমরা এই ইক্লিপসে কাজ করতেছিলাম তখন যদি আমরা একটা প্যাকেজের আন্ডারে আলাদা একটা জাভা ক্লাস খুলি তখন ওইটা প্যাকেজের নামটা নিয়ে নেবে। হ্যাঁ, প্যাকেজের নামটা অটোমেটিক নিয়ে নেয়, কিন্তু আমাদের কতদিন যেটা হচ্ছে প্যাকেজের নামটা অটোমেটিক আসতেছিল না, তাই না? ওই যে আমি পরে আপনাদের কারো কয়েকজনের দেখাই দিলাম যে প্যাকেজ আমরা অটোমেটিক নিজেরা দিয়ে দিই, মানে তাহলে নামটা আপাতত ইরোরটা আসবে না, হলে একটা যে ক্রস চিহ্ন আসে লাল, তখন আর কাজ করা যায় না। তার মানে তখন সে প্যাকেজ ওই যে একটা ডিফল্ট প্যাকেজও সে নিতে পারে না, কোনো কিছু নিতে পারতেছিল না, তখন হচ্ছে সে মানে বুঝতে পারতেছিল না যে এটা কোন প্যাকেজের আন্ডারে, তখন কোনো প্যাকেজ ছাড়া যখন আসবে তখন আমাদের কাজ করা যাবে না ইক্লিপসে, তাই না তানভীর? ইরোর খাইছেন না এরকম? আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক্যালি প্যাকেজ। তাইলে এখন যদি আপনাদের কোশ্চেন আসে যে হোয়াট ইজ প্যাকেজ, আপনি প্যাকেজ সম্বন্ধে কি বুঝেন? তাইলে এই জাভা প্যাকেজ ইজ এ গ্রুপ অফ সিমিলার টাইপ অফ ক্লাসেস, ইন্টারফেসেস এন্ড সাব প্যাকেজেস। তাহলে আমরা যদি বলি যে ক্লাসের কয়েকটা ক্লাস মিলিত হয়ে হইতে পারে, ইন্টারফেস বিষয়টা হচ্ছে যে সব টোটাল জিনিসটাকে আমরা ইন্টারফেস বলতেছি, এন্ড সাব প্যাকেজেস। The package is an encapsulation mechanism which is binding the related classes and interfaces. এখন এই যে encapsulation কালকে একটু পড়াইছিলাম মনে আছে? তাইলে the package is an encapsulation. তাহলে encapsulationটা কি? encapsulation হচ্ছে যে আমরা যে অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এই জিনিসগুলো দেখলাম যে কোথায় কোথায় পাবলিক যদি আমি ডিফাইন করি ভেরিয়েবল টাইপ এন্ড মেথড টাইপ, তাহলে পাবলিকের এই টাইপগুলো সব জায়গায় হচ্ছে আমাদের অ্যাক্সেসেবল নাকি? ক্লাসের বাইরে, সাব ক্লাসে, সব জায়গায়। বাট আমাদের প্রোটেক্টেড হইলেও জাস্ট হচ্ছে নিজের ক্লাসে আর মনে হয় ইনহেরিট ক্লাসে যাবে, বাট বাকি অন্য ক্লাসে যাবে না। তারপর প্রাইভেট হইলে আমাদের নিজ ক্লাস ছাড়া কোথাওই যাবে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ইনক্যাপসুলেশন জিনিসটা। দেন প্যাকেজ ইন জাভা ক্যান বি ক্যাটাগরাইজড ইন টু ফর্ম, বিল্ট ইন প্যাকেজ এন্ড ইউজার ডিফাইন্ড প্যাকেজ। এটা আমাদের দুই ধরনের প্যাকেজ হতে পারে, বিল্ট ইন প্যাকেজ আর ইউজার ডিফাইন্ড প্যাকেজ। এখন আমাকে বলেন, কালকে কিন্তু আমরা বিল্ট ইন প্যাকেজ আর ইউজার ডিফাইন্ড প্যাকেজের মধ্যে ডিফারেন্সটা বোঝার কথা। আমি আপনাদেরকে কয়েকজনকে বলছি কাছে গিয়েছে এটা যখন অটোমেটিক আসে তখন কিন্তু আপনি ডিলিট করবেন না প্যাকেজ নেন, আর যদি না আসে তাহলে আপনি নিজে দিবেন। তাহলে কোনটা ইউজার ডিফাইন্ড আর কোনটা বিল্ট ইন বলেন তো এখন? রাইট, কালকে আমি যার গিয়া বলছি যে প্যাকেজের নাম দেন একটা, সেই প্যাকেজের নাম ওটা ইউজার ডিফাইন, ওটা আমি ডিফাইন করে দিয়েছি। আর আরেকটা কে করছে যেটা অটোমেটিক কারো চলে আসছে, সেটা হচ্ছে জেডিকে থেকে অর্ডার তার পাথের বিটটা ঠিক ছিল, এইজন্য তার অটোমেটিক চলে আসছে। তো তারটা হচ্ছে যে আপনার বিল্ডিং প্যাকেজ, ঠিক আছে? এই দুটো হচ্ছে ডিফারেন্স। আর দেয়ার আর মেনি বিল্ডিং প্যাকেজ আছে, জাভা, ল্যাং, এডব্লিউডি। যখন আপনারা ইরোরগুলো খাবেন আপনি দেখবেন জাভা, ল্যাং এই সব ইরোর খাচ্ছেন, প্যাকেজের ইরোর মধ্যে এই যে এই ওয়ার্ডগুলো থাকে। স্যার এই ইউনিটগুলো একটু যদি পরিচিত করায় দিতেন। ইরোরগুলো তো বেসিক্যালি পরিচিত বলতে আপনার বিল্ড প্যাকেজ যদি বিল্ড ঠিকভাবে না হয় তখন ইরোর এই যে জাভা, ল্যাং এই সবগুলো আসবে, কিন্তু এগুলো পরিচিত হওয়ার মতো কিছু নাই। মানে আপনার বেসিক্যালি এই টাইপের ইরোরই আসবে, আর ওটার কাজই হচ্ছে প্যাকেজ আপনাকে তখন বসাইতে হবে। মানে আপনি তখন দেখবেন যে আপনার প্যাকেজ নাই, প্যাকেজ, হ্যাঁ রাইট, আপনি প্যাকেজ দেখবেন যে প্যাকেজের ইয়া নাই, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা তো অ্যাডভান্টেজ অফ প্যাকেজ এটা একটু আপনারা দেখে নিন, এটা তেমন কিছু না। এখন দেখেন তো এই যে আপনি যেটা বললেন যে জাভা ইউটিলের মধ্যে যদি আপনার ডেট আর ক্যালেন্ডার ইউজ করেন, ডেট আর ক্যালেন্ডারে যদি আপনার কোনো প্রবলেম হয়, ডেট আর ক্যালেন্ডার মানে কি? মানে ডেটের ফাংশনটা আমরা এখন শিখি না, ডেটের কিছু ফাংশন আছে। তো ডেটের ফাংশনগুলো ইউজ করলে যখন ইউজ আসবে তখন জাভা.ইউটিলে আপনার এখান থেকে সে প্যাকেজটা পাবে আর কি। ক্লাস আর অবজেক্টের জন্য জাভা ল্যাং, এই জাভা ল্যাং এর ইরোরটা মনে হয় দেখছেন মোটামুটি অনেকেই, জাভা ল্যাং এর ইরোর আসছে। ওই তারপর জাভা অ্যাপলেট হচ্ছে, এটা অ্যাপলেটটা অন্য জিনিস। আর জাভা.io হচ্ছে ইনপুট আউটপুট ফাইল। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট ফাইল। আমাদের ফাইল হচ্ছে আমরা রাইট করতে পারি, রিড করতে পারি, সিতে সি প্লাস প্লাসে দেখছেন ফাইল রিড রাইট করার সিস্টেম। তো এটা আমরা জাভাতেও দেখবো। তো ওই জিনিসটা জাভা.net হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে আমরা কি করব জাভাতে ওয়েব প্রোগ্রামিং যদি করি, তাহলে ওয়েব প্রোগ্রামিং করলে যে সকেট, সার্ভার সকেট এগুলো লাগবে। তখন হচ্ছে এই প্যাকেজগুলো এই ইরোরের সমাধানগুলো করে, ঠিক আছে? এটা আচ্ছা, এখন দেখেন এই যে আমি যেটা বলতেছি আপনাকে যে প্যাকেজ 1 এর আন্ডারে যদি আপনার প্যাকেজ 2 থাকে, প্যাকেজ 3 থাকে, তাহলে প্যাকেজ 2 এর আন্ডারে ক্লাস 1 দিলেন, ক্লাস 2 দিলেন, আবার প্যাকেজ 2 এর একটা ক্লাস প্যাকেজ থাকলো তার আন্ডারে আরেকটা ক্লাস দিলেন,
বাট এইখানে কোন জিনিসগুলো অ্যালাউড না, যে আপনার ধরেন প্যাকেজ 3 আর প্যাকেজ 2 আর প্যাকেজ 2 কিন্তু প্যাকেজ 1 থেকেই আসছে, প্যাকেজ 1 থেকেই আসা, তো সেই জন্য ক্লাস 1 দুইটাই সে পারবে। জিনিসটা এইভাবে বোঝানো হয়েছে। কিন্তু এইখানে বলেন তো ক্লাস 1 আবার এখানে কেন পারবে না? কারণ একই বারবার সেম দিয়ে একই প্যাকেজের মধ্যে আপনি একবার অলরেডি এই ক্লাসটা মানে দুইটা প্যাকেজ অলরেডি ইউজ করছেন, আবার এই সেম লেভেল হচ্ছে ক্লাস আপনি বারবার মানে একই প্যাকেজে করা যাবে। এটা কিন্তু প্যাকেজ 3 তে করা, প্যাকেজ 2 তে করা, ক্লাস 1 আর ক্লাস 1। কিন্তু আবার যদি আপনি এই প্যাকেজ 3 তে দুইটা ক্লাস সেম লেভেল দিতে চান, এটা হবে না, রাইট? এটা হচ্ছে নট অ্যালাউড। আবার এখানে দেখেন এই ক্লাস 1টা কিন্তু এই যে প্যাকেজ 2 দিছে, এটা আলাদা একটা প্যাকেজ, মানে এই প্যাকেজের আন্ডারে কিন্তু এটা আলাদা প্যাকেজ, মানে এই প্যাকেজেরই আন্ডারের জন্য এই ক্লাস 1টা আরেকবার করা গেছে। বিষয়টা এরকম, ঠিক আছে? আচ্ছা, প্যাকেজে এই সব বিষয়গুলো একটু দেখে নিন। এন্ড প্যাকেজ হচ্ছে কেমনে ক্রিয়েট করব এটা তো আমরা দেখছেনই, যে ওখানে আমাদের জাভা সোর্সের ফাইলের মধ্যে লিখে দিলেই হয়ে যায়। আচ্ছা, তো এগুলো আর বিষয় না। তো এগুলো সাইডের মধ্যে কিভাবে ইয়া করে, সোর্স ফোল্ডারে করছেন না কালকে ইয়াগুলো ক্রিয়েট ক্লাসগুলো ওখানে প্যাকেজ আসে, মানে যখন আমরা প্যাকেজটা আসে কখন, যখন আপনি ক্লাস ক্রিয়েট করতে যান, আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করতে যান তখন কি আসে প্যাকেজ? তখন আসে না। আচ্ছা, আপনার কি ঘুম ধরছে? না না, আপনার নদী পিছনে ঘুম ধরছে না, ঘুমান নেই রাতে? আচ্ছা, একটু পজ করে দেবো, পজ করে